স্ত্রী, তার ধর্ম হিন্দু না মুসলমান আমি জিজ্ঞাসা করি? আমার দুর্গাপুজোর সময় যখন প্যান্ডেলটা তৈরি হয়, প্যান্ডেলে যে মানুষটা বাঁশ বাঁধে সে হিন্দু না মুসলমান আমি জিজ্ঞাসা করি? কদিন পরে যখন ঈদ আসবে, আমার বন্ধু রুকবানুর রহমান, ওর বাড়ি শামসুল হুদা রোডে, কলকাতায় পার্ক সার্কাসের পাশে। আপনি যতদিন ছিলেন আমরা ওর বাড়িতে যেতাম ঈদের সময়। আমরা তো কোনোদিন মনে হয়নি আমি ওর বাড়ি যাচ্ছি বলে আমি মুসলমান হয়ে গেছি, আমি তো হিন্দু ঘরের ছেলে। আজকে যখন 25শে ডিসেম্বর বড়দিন হয়, আজকে যারা পারেন বাড়িতে বাচ্চার জন্য এক টুকরো কেক নিয়ে যান। তার মানে কি 25শে ডিসেম্বর এক টুকরো কেক খেলে আপনি খ্রিস্টান হয়ে যান? হন না। এটাই ভারতবর্ষ। সবই কা খুন হ্যায় শামিল ইহা কি মিট্টি মে, কিসি কি বাপ কি হিন্দুস্তান ছোড়ি না হ্যায়। আর ওরা এই ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায়। রবীন্দ্রনাথ তার জাতীয় সঙ্গীত লিখছেন, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। পাঞ্জাব ভারতের একদম উত্তর, সিন্ধু ভারতবর্ষের পশ্চিমে ছিল, আজকে অবিভক্ত ভারতে ছিল। আজকে সেই সিন্ধু ভারতের অংশ নয়, সেটা পাকিস্তানের মধ্যে। পাঞ্জাব সিন্ধু গুজরাট পশ্চিম, মারাঠা দ্রাবিড় অর্থাৎ দক্ষিণ ভারত, উৎকল উড়িষ্যা বঙ্গ। এই যে ভারতবর্ষের মানচিত্র রবীন্দ্রনাথ ধারণ করছেন জাতীয় সঙ্গীতে, তার পরের স্তবকে রবীন্দ্রনাথ লেখেন, যে স্তবকটা জাতীয় সঙ্গীতের অন্তর্ভুক্ত নয়, সেই স্তবকে রবীন্দ্রনাথ লিখে যান, অহরহতম আহ্বান প্রচারিত শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি। এই ভারতবর্ষ তো সবার, এই বাংলা তো সবার। এই বাংলার মাটিকে যারা সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে মানুষে মানুষে বিভেদ করে, এর বিরুদ্ধে বলতে চাই। ওরা আমায় বলেছে যে আমাদের উজ্জ্বল আজকে চলবে না। আরে বাবা, উজ্জ্বল নামটাই তো চলবে, নামটার নামই তো উজ্জ্বল, এটাই তো চলে যাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের ক্ষমতাটা। তাই আপনাদের জানিয়ে রাখি, শয়তানদের আজকে এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার নাম হচ্ছে আমাদের এই বাংলা, আর আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে নিয়েই আপনাদেরকে বলতে চাই, এখানে পদ্মগুলো ফুটবে না এবং পদ্ম আজকে পচে যাবে আমাদের এই। সেই আজকে জেপি নাড্ডা কিন্তু একেবারে গাড্ডাতে পড়ে গিয়েছিল পশ্চিমবাংলা এসে। এখানে এসে দেখে একটা লোকও নেই। আমাদের এখানে যারা এসেছিল তারা এখানে আজকে যেই নাড্ডা বলেছিল আমি বক্তৃতা দেব, তখন দেখা যায় এখানে আজকে 50 জন লোক আর উপস্থিত নেই। সবাই আমাদের এই এলাকার মানুষ আমাকে বললেন যে আমরা একটা মিটিং করতে চাই, আমরা এখানে 50 জন লোক আসবেন আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী নির্বাচনে আমরা প্রমাণ করে দেব আজকে নাড্ডা গাড্ডায় পড়েছে, আর ওদের যে আছে সে অন্ধকারে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের থেকে বহু দূরে ঘুরে আজকে লাফাচ্ছে। এবং তার জন্য আমরা সকলে মিলে একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বাংলার সমস্ত জায়গায় এর পরিবর্তনের আজকে জোয়ার ঘুরে আমি অন্তত বলতে চাই যে আমাকে নয়, আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই বাংলায় চতুর্থবারের জন্য আবার আমাদের মুখ্যমন্ত্রীর দায়িত্ব তার হাতে তুলে দিয়ে আমরা এগিয়ে যাব। এগিয়ে বাংলা আমাদের সকলের, পশ্চিমবাংলার মানুষের উন্নয়নের জন্য আসল রূপ আমাদের সামনে দেখিয়ে দেবে। আপনাদের কাছে এইটুকু আমি কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি দেশে থাকেন, বাংলায় কে থাকবেন সেটা আলাদা করে ভুলে যাওয়ার প্রয়োজন বোধ করে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিক নির্দেশক গোটা ভারতবর্ষের বুকে, এটা আলাদা করে বলবার কোনো প্রয়োজন হয়। আমি শুধু বলছি আপনাদের কাছে, এই যে এসআইআর করা হলো, বলা হলো ঘুষপেটিয়া রোহিঙ্গা খুঁজে পাওয়া গেল। খুঁজে পাওয়া গেল কার? খুঁজে পাওয়া গেল মতুয়া অধ্যুষিত অঞ্চলে হিন্দু শরণার্থীদের। আচ্ছা, বলছি যে 6 জন মানুষের বাবার নাম নাকি এক হতে পারবে না। এখানে নেই অনেক পরিবারে, যে যাদের পরিবারে 6 জন ভাই বোন আছে, নেই। আমার নিজের দাদু আজকে বেঁচে নেই। দাদু যদি বেঁচে থাকতেন তার প্রায় 100 বছরের কাছাকাছি বয়স। আমার দাদুরা 7 ভাই বোন, 6 ভাই 1 বোন ছিল। তাহলে আজকে আমার দাদু যদি বেঁচে থাকতো, আমার দাদুকে নিয়ে ক্যাম্পে যেতে হতো, কারণ দাদুর নামে নোটিশ আসতো, যেহেতু দাদুরা 6 ভাই বোনের বেশি। 6 জনের বাবার নাম যদি এক হয় তাহলে সে রোহিঙ্গা। আচ্ছা, যদি 6 জনের বাবার নাম এক হলে রোহিঙ্গা হয়, তাহলে নরেন্দ্র মোদীকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন, তারাও তো 6 ভাই বোন। হিম্মত হবে? তাহলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রিত্ব পদ তাকে বাতিল করতে হবে, মুরদ হবে নির্বাচন কমিশনে। একের পর এক মানুষকে বিভ্রান্ত করে। বলে রবীন্দ্রনাথ ঠাকুর, তারা 14 ভাই বোন।
আজকে রবীন্দ্রনাথ বেঁচে থাকে, রবীন্দ্রনাথকে নোটিশ আসছে। রাজা রামমোহন রায় তাকে বলছে ব্রিটিশের দালাল, আর নিজেরা ব্রিটিশের দালালি করেছে। আর সমস্ত কিছুতে ধর্ম দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, কথায় কথায় সমস্ত কিছুতে হিন্দুকে মুসলমানের বিরুদ্ধে লড়িয়ে দাও, মুসলমানকে হিন্দুর বিরুদ্ধে লড়িয়ে দাও। আমি এই নদিয়ার মানুষের কাছে জিজ্ঞাসা করি, এই যে এখানে সম্ভবত রথ রয়েছে, এই রথটা জগন্নাথ দেব, প্রভু জগন্নাথ দেব। জগন্নাথের মন্দিরে হিন্দু ধর্মের ব্যতীত অন্য কোনো ধর্মের মানুষের প্রবেশ নিষেধ, কিন্তু জগন্নাথ তো জগতের সবার। প্রভু জগন্নাথ, জগন্নাথ জগতের নাথ করেন, তাই জগন্নাথ যাতে সকলে দর্শন করতে পারেন, তাই জন্য প্রভু নিজে মন্দির থেকে বেরিয়ে এসে মাসির বাড়ি যান, যাতে সারা পৃথিবীর সব মানুষ প্রভুকে দর্শন করতে পারেন। ঈশ্বর তো মানুষে মানুষে প্রভেদ করেন। তুমি বিজেপি, তুমি মানুষে মানুষে প্রভেদ করছো। আজকে বলুন তো মায়েরা, আমরা যখন দুর্গাপুজোয় অঞ্জলি দিই, অষ্টমী আর নবমী সন্ধিক্ষণে সন্ধি পুজো হয়, আমরা সন্ধি পুজোর সময় আমরা মায়ের কাছে অঞ্জলি দিই না? অষ্টমীতে পুজো করতে গিয়ে আমরা মাকে বলি না, মা শরণ্যে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণ আশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে? আমরা মায়ের কাছে প্রার্থনা করি না, মা রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি মা? আমরা যখন মাকে সন্ধি পুজোয় 108টা পদ্ম ফুল দিয়ে মাকে অর্ঘ্য দিই, আমরা জিজ্ঞাসা করি, মা ফুল চাষিটা যে পদ্ম ফুলটা চাষ করেছে, চাষিটা হিন্দু ছিল না মুসলমান ছিল? আমরা জিজ্ঞাসা করি, আমার বাড়িতে যখন ঠাকুর ঘরটা বানানো হয় 1000 টাকায় কেন কিনতে হচ্ছে? যুদ্ধটা কে লাগিয়েছে? আসলে গোটা ভারতবর্ষের মানুষের সাথে যুদ্ধ লাগিয়েছে যারা, তার নাম ভারতীয় জনতা পার্টি। ওরা দেশের মানুষকে শান্তিতে বাস করতে দেবে না, তাই কখনো নোটবন্দির লাইনে দাঁড় করাবে, কখনো কোভিড এর ভ্যাকসিনের লাইনে দাঁড় করাবে, কখনো কালো টাকা উদ্ধার হচ্ছে বলে লোককে দিয়ে থালাবাটি বাসন বাজাবে, আবার কখনো এসআইআর এর নাম করে লাইনে দাঁড় করিয়ে হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হবে। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এটা এসআইআর করছে। আগে ছিল মানুষ তার নেতাকে নির্বাচিত করবে, মানুষ চিহ্নিত করবে যে কে আমার এমএলএ হবে, কে আমার এমপি হবে, কে আমার পঞ্চায়েতের প্রধান হবে। এখনো দেশের প্রধানমন্ত্রী হয়ে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে বলছে কে আমার ভোটার হবে, আগে আমি সেটা ঠিক করব। মানে ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচ খেলার আগে আমি রেফারি কে হবে ঠিক করে নিচ্ছি, তারপর রেফারি এসে বলবে আমি তোকে 3টে পেনাল্টি দিলাম, নে তুই গোল কর। এটা হচ্ছে এসআইআর এর মূল বিষয়। এসআইআর এর নাম কি? স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। ওটাকে বদলে কি করলো? সাইলেন্ট ইনভিজিবল রিগিং। কেন বলছি এই কথা? বলে তুমি রোহিঙ্গা, যদি তোমার মাধ্যমিকের সার্টিফিকেট না থাকে তাহলে তুমি ভারতীয় নও। মানে ধরুন 2 ভাই, আমার ছোটবেলা আমি যে স্কুলে পড়তাম 2 যমজ ভাই সেখানে পড়তো, একজনের নাম দেবাশিস, একজনের নাম সুভাষিস। সুভাষিস আমার সাথে মাধ্যমিক প্রথম বিভাগে পাস করে, আর দেবাশিস বলে যে ছেলেটি যমজ ভাইয়ের আরেক ভাই, ওর মাধ্যমিক পরীক্ষার আগে তখন চিকেন পক্স। গায়ের জ্বালা, কিন্তু গায়ের জ্বালা করে কি হবে? উজ্জ্বলদা বলছিল উজ্জ্বল দপদপ জ্বলবে, আমি বলবো তোরা দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, আর এভাবেই যত ফুলবে ততই আমাদের চলবে। বাংলার মানুষের আশীর্বাদে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবার মা মাটি মানুষের সরকার, এইবার 250 পার। গতবার কি বলেছিল? গতবার বলেছিল আপকি বার 200 পার। আমি তো বলি বিজেপির এই নেতা, এই যে জেপি নাড্ডা, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, এরা হচ্ছে আমাদের লক্ষ্মী প্যাঁচা। কেন লক্ষ্মী প্যাঁচা? এরা যা বলে সেটাই হয়, শুধু বিজেপির জন্য হয় না, সেটা তৃণমূলের জন্য হয়। গতবার বলেছিল আপকি বার 200 পার, বলেছিল তো? অমিত শাহ এসে বলেছিল আপকি বার 200 পার, বাংলার মানুষ ওদের গঙ্গা পার হতে দেয়নি, পগার পার করে দিয়েছিল। উল্টে মমতা ব্যানার্জির দলকেই 200টা সিট পার করে 214টা আসনে জয়যুক্ত করেছিল। 2024 লোকসভার নির্বাচন বলেছিল ইসবার 30 পার। বাংলার মানুষ মমতাদির দলকে, তৃণমূল কংগ্রেসকে প্রায় 30টা আসন, 29টা আসনে জয়যুক্ত করেছিল। আর এইবার যখন বলেছে যে বিজেপির সরকার পাল্টানো দরকার, বিজেপির সরকার, বাংলার মানুষ বলছে হ্যাঁ পাল্টাবো, তবে 26-এ না 29-এ পাল্টাবো। গোটা দেশের মসনদ তাদেরকে হির হির করে টেনে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। প্রকল্পের কথা, যার আর্থিক সাহায্য
মার্চ মাস থেকে ঢোকার, এপ্রিল মাস থেকে ঢোকার কথা ছিল, কিন্তু নারী দিবস উপলক্ষে আমাদের নেত্রী আমাদের উপহার দিয়েছেন এবং সেই যুব সাথীর যে আর্থিক সাহায্য সেটা অনেকেরই অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে। সেই সঙ্গে সঙ্গে একজনকে ভুললে চলবে না, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী মোদী, নরেন্দ্র মোদী। তিনিও আমাকে একটা উপহার দিয়েছেন আমাদের সকলকে। কি উপহার দিয়েছেন? আমরা দেখলাম এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাদের যে রান্নার গ্যাস, সেই গ্যাসের দাম 60 টাকা বৃদ্ধি পেয়ে গেছে এবং ব্যবসা ক্ষেত্রে আমরা যে বাণিজ্যিক গ্যাস ব্যবহার করি সেই গ্যাসের দামও আমরা দেখলাম 115 টাকা বেড়ে গেছে। তাহলে মায়েরা বোনেরা, এই উপহার আমরা মনে রাখবো তো? কয়েকদিন পর আমাদের একটা বড় লড়াই আসছে, আবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, বোতাম টেপার সময় এই উপহারটা আমরা মনে রাখবো। তাই আন্তর্জাতিক নারী দিবসের আরো অনেক অনেক শুভেচ্ছা। আমাকে বলা হয়েছে ইফতারের টাইম হয়ে যাবে, খুব সংক্ষিপ্ত আকারে কিছু বলতে আমি চেষ্টা করছি। ভারতবর্ষের ইতিহাস ঘাঁটলে আমরা জানতে পারি যে বিভিন্ন সময়ে বিভিন্ন শক্তি এই ভারতবর্ষকে শাসন করে গেছে। আমরা দেখেছি সেই শুরুর দিকে আর্য সভ্যতার কথা, আমরা দেখেছি মৌর্য সাম্রাজ্যের কথা, আমরা দেখেছি গুপ্ত সাম্রাজ্যের কথা, তারপরে আরো অনেক কিছু। মাঝখানে দিল্লি হওয়ার পর আমাদের এই ভারতবর্ষ কিভাবে গণতান্ত্রিক দেশ আবার জিতবে বাংলা। যতই আসুক নাড্ডা, বিজেপি পড়বে বাংলায় তৈরি হওয়া গাড্ডা। এই গাড্ডা থেকে বিজেপি মুক্তি নেই নেই নেই। বিধানসভা নির্বাচনে গতবার অনেক চেষ্টা করেছিল, গতবার তো 18টা লোকসভা আসন পেয়ে এমন দাদাগিরি শুরু হয়েছিল বিজেপির, মনে হয়েছিল রাজ্য জিতে নেবে। সেই আবহেও তৃণমূল 214 পেয়েছিল, আর বিজেপির গ্রাফ পড়ছে 18 থেকে 12তে নেমেছে লোকসভায়। তাহলে ভাবুন, যারা লোকসভায় 18 থেকে 12 হয়, 3 ভাগের 1 ভাগ আসন কমে যায়, বিধানসভায় 77 থেকে কোথায় নামবে? আগামী দিন বিরোধী দল হতে গেলে 30টা আসন লাগে। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি 30 পেরোবে না, আর 30 না পেরোলে বিরোধী দল হওয়ার ক্ষমতাটুকু ভারতীয় জনতা পার্টি থাকবে না, থাকবে না, থাকবে না। আর যখন ভারতীয় জনতা পার্টির বিরোধী দল হওয়ার ক্ষমতা থাকবে না, তব তেরা ক্যা হোগা কালিয়া, তেরা ক্যা হোগা কালিয়া। আজকে এই নদিয়ার মাটি, এই মাটি মুর্শিদাবাদের বর্ডার, পলাশীর প্রান্তরে নবাবের সাথে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ নবাব হারতেন না যদি না মির্জাফর সেদিনকে বিরোধীদের সাথে হাত মেলাতেন। আজও যদি সংখ্যালঘু পরিবারে কোন পুত্র সন্তান জন্মায়, পলাশীর প্রান্তরে ছোঁয়া লাগা এই মাটি কেন, সারা বাংলায় কোথাও মুসলমান পরিবারের ছেলে জন্মালে বাবা মা তার নাম মির্জাফর রাখে না, রাখে না, রাখে না। আগামী দিন আব তেরা ক্যা হোগা কালিয়া। 26-এর নির্বাচনের পরে বাংলার কোন হিন্দু ঘরে যদি পুত্র সন্তান জন্মায়, বাবা মা তার নাম শুভেন্দু রাখবে না, রাখবে না, রাখবে না। আজকের এই মঞ্চ থেকে আমরা পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই, রাষ্ট্রপতিকে নিয়ে দৌড়ানো। এতদিন সিবিআই, ইডি, এনআইএ এগুলোকে চাকর বাকর বানিয়েছিল, তারপর দেখি ইলেকশন কমিশন হয়ে গেল চাকরের নতুন নাম। লোকে বলতো নির্বাচন কমিশন, এখন দেখছে নির্যাতন কমিশন। ও নির্যাতন করছে মানুষ। আর এখন তো কৃতদাস কমিশন হয়েছে। আর এবার রাষ্ট্রপতির মতো পদকে সেখানে নামালেন রাজনীতি করতে। আমাদের রাষ্ট্রপতির উদ্দেশ্যে দেখুন কোনো অসুবিধা নেই। আমরা দ্রৌপদী মুর্মু, তিনি ভারতের রাষ্ট্রপতি, তাকে আমরা শ্রদ্ধা জানাই, তাকে সম্মান করি। শুধু তার কাছে অনুরোধ, তার পদকে রাজনীতির আঙিনায় ব্যবহৃত হতে দেবেন না। আর বিজেপি যাদের ব্যবহার করে তাদের অভিজ্ঞতা কিন্তু ভালো হয় না। এর আগে জগদীপ ধনকরের কথা মনে আছে তো? এ রাজ্যের রাজ্যপাল রোজ নিয়ম করে দুবেলা রাজভবনকে পার্টি অফিস বানিয়ে ফেলেছিলেন বিজেপি। দুম করে একদিন চলে যেতে হলো উপরাষ্ট্রপতি হয়ে। আজকে কোথায় আছেন কেউ জানে না। তারপরে এলেন কে? সিভি আনন্দ বোস। দুম করে পদত্যাগ দিতে হলো। কেন দিতে হলো মুখ ফুটছে না। এই মুহূর্তের খবর শুনে রাখুন, এই মুহূর্তে সিভি আনন্দ বোস কলকাতায় এসছেন।
রাজভবনে ঢোকেননি, অভিমানে রাজভবনে ঢোকেননি, কলকাতায় অন্য জায়গায় বসে রয়েছেন, স্ত্রীকে পাঠিয়েছেন রাজভবনে তার ইমার্জেন্সি জিনিসগুলো নিয়ে আসার জন্য। এত রাগ বিজেপির ওপরে, নিজে রাজভবনে ঢোকেননি পর্যন্ত, এই মুহূর্তে কলকাতার মধ্যে অবস্থান করেও নিজে রাজভবনে ঢোকেননি, এই অবস্থা করেছেন আজকে। অনাচার করজোর। সুতরাং ইফতারের জন্য আপনাদের কয়েকটা মিনিট একটুখানি পরেই না জয় বাংলা। এই দিগনগরের পঞ্চায়েতের মাঠে দুদিন আগে আমরা ছোটবেলায় যখন ছোট ছিলাম, তোর বহুরূপীর খেলা দেখেছেন? যাদের বয়স 40-এর উপরে তারা দেখেছে। বা ওই মাদারি কা খেল দেখেছেন তো? বাচ্চা বাদল সব মিলে খেলা হতো। কি হতো, ধরুন এই দিগনগর স্টেশনে নামতো, এসে খেলা দেখবে বাবু, খেলা মাদারি কা খেলা, ডুগডুগি বাজতো। তারপর যেখানে খেলা ফেলা দেখানো হয়ে যেত, যদি পয়সা করে ইনকাম হতো ভালো, না হলে দিগনগরের পরে চলে যেত বাতকুল্লা লোকাল ট্রেন ধরে। আবার ওখানে মাদারির খেলা দেখাতো। আবার ওখানে পয়সা করে না জুটলে তাহারপুর চলে যেত। আবার ওখানে খেলা দেখানোর পর যদি কিছু না জুটতো, হয়তো চাকদা বা রানাঘাট চলে যেত। নদিয়ার পবিত্র মাটিতে বিজেপি তুমি হবে এবার শূন্য শূন্য শূন্য। আজকে এই সভার অন্যতম আয়োজক আপনাদের প্রিয় বিধায়ক উজ্জ্বলদা রয়েছেন, আলিফা ছিল একটু আগে বক্তব্য রেখেছেন, মঞ্চে রয়েছেন আমরা দুই বন্ধু। কার্যত 2007-এ ওর সাথে আমার পরিচয়, যখন রিজওয়ানুর রহমান কাণ্ডে সারা পশ্চিমবঙ্গ উত্তাল। সেই সময় আমরা দুই বন্ধু, আমাদের একটা সংগঠন ছিল, আমরা দীর্ঘদিন একসাথে সেই সংগঠনের সাথে জড়িত ছিলাম। আমি তখন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী, তার সাথে সেই সংগঠনের মাধ্যমে সেই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম। আমার বন্ধু রুকবানুর রহমান রয়েছেন স্বপন ঘোষ ব্লক প্রেসিডেন্ট, সঞ্জয় মুখার্জি, কার্তিক ঘোষ, সুচিত্র বিশ্বাস, রমেন ঘোষ, সুব্রত ঘোষ, সুখদেব ব্রহ্ম, সোনালী সাহা, জেডপি মেম্বার, সায়ন ঘোষ, নজরুল বিশ্বাস সহ মঞ্চে যারা রয়েছে তাদের নাম বললাম, কিন্তু আমরা কেউ মঞ্চে থাকতাম না যদি না আপনারা থাকতেন। সেই আপনাদেরকে শতকোটি প্রণাম, কারণ বুথের লড়াইটা আপনারাই লড়বেন, বিজেপিকে নিশ্চিহ্ন আপনারাই করবেন। আজকে আমার আগে আলিফা বলছিল, আমি আস্তে আস্তে শুনছিলাম, এই নদিয়ার মানুষ ভরসা করে অনেকে বিভ্রান্ত হয়ে বিজেপিকে ভোট দিয়েছিল। কদিন আগে এসআইআর করেছে, কি বলেছিল নাকি রোহিঙ্গায় ভরে গেছে সারা বাংলায়। এত রোহিঙ্গা, আমি একটা রোহিঙ্গা দেখতে পাইনি, আপনারা দেখতে পেয়েছেন? কেউ রোহিঙ্গা কেমন দেখতে হয়? খায় না মাথায় দেয়? ও দিদি দেখতে পেয়েছো একটা রোহিঙ্গা? খায় না মাথায় দেয়, মাথায় দুটো শিং। আজকে রোববার, রোহিঙ্গারা কি পাঠার মাংসের ঝোল ভাত দিয়ে দুপুরবেলা ভাত খাচ্ছে? না গতকালকে শনিবার ছিল নিরামিষ খেয়েছে? না পরশুদিন শুক্রবার ছিল জুম্মার নামাজ পড়েছে? রোহিঙ্গা কি কেউ দেখেনি? মাঝখান থেকে গল্প দিয়ে দেওয়া হলো 1,25,00,000 নাকি রোহিঙ্গা। তো এই রোহিঙ্গা খুঁজতে খুঁজতে ও এসআইআর খুঁজে রোহিঙ্গা পাওয়া যাক না যাক, এই নদিয়া জেলায় অন্তত কয়েক লক্ষ মতুয়ার নাম বাদ দিয়ে দিল, যারা তার নাম ভারতীয় জনতা পার্টি। বাদ দেয়নি মতুয়াদের নাম, বাদ দেয়নি তপশিলি জাতি উপজাতির মানুষের নাম, যাদের ভোটে কৃষ্ণনগর উত্তর জিতেছিলে সেই মানুষকে চ্যালেঞ্জ করে তার নাম বাদ দিয়ে দিয়েছো। এটাই হচ্ছে বাংলা। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।